কুমিল্লা ৪ আসনে মঞ্জুরুল আলম মুন্সি প্রার্থিতা ফেরত দেয়নি আপিল বিভাগ। আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। আমার প্রতি সবসময় আমার সম্মান ছিল, সম্মান আছে এবং সম্মান থাকবে। হাসনাত আব্দুল্লাহরা ফাঁকা মাঠে গোল দিতে চায়। তাদের যে আসনগুলো, এই আসনগুলোতে সিস্টেমে অন্য প্রার্থীদেরকে ল্যাংমাইরা বিভিন্নভাবে সরকারের প্রোটোকল মেকানিজম ব্যবহার করে মাঠ থেকে ফাঁকা করে দিতে চায় এবং নতুন বক্তব্য শুরু করছে ট্যাক্স ফ্রি গাড়ি চালাবে না। আরে ব্যাটা, মানুষের গাড়ি চালাস, তেলের টাকাও মানুষে দিয়ে দেয়, আবার ট্যাক্স ফ্রি গাড়ি চালাবে না। কি একটা অদ্ভুত কথা। আজকে জামাতের আমিরের বক্তব্যের উপর প্রথম আক্রমণটা হচ্ছে জগন্নাথ ইউনিয়নের মহিলারা। 200 থেকে 250 হবে, আবার জামাতের সন্ত্রাসী আবার অ্যাটাক করছে, কেউ ছিল না আমাদের সাথে। অনেকে গুপ্ত সত্য আরো কত কিছু বলে, রে ভাই এগুলা কোন সীমানা নাই। আসলে এরই বলে খেলার নাম বাবাজি। 26 সালের নির্বাচন চাইবো, আবার জুলাই নামবো না। এরপরে আমরা আশ্চর্য যেদিকে আগাতে চাই, একটা দল সামনে গিয়ে একটা বাদ দিয়ে দেয়, আমাদেরকে আগাইতে দেয় না। তার সাক্ষী এই জাতি। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হচ্ছে কি হচ্ছে না, এরকম একটি নিশ্চয়তা কিংবা অনিশ্চয়তার মাঝামাঝি সময়ে এসে নতুন করে আরো একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে আপনি কি চান বেআইনি ভাবে কেউ নির্বাচন অংশগ্রহণ করুক? বেআইনি ভাবে আইন বহির্ভূত ভাবে কেউ নির্বাচনে অংশগ্রহণ করাকে আমরা যেভাবে এন্টারটেইন করি না। এবং আমার আসনে আরো অসংখ্য প্রার্থী রয়েছে, এখানে আপনি শুধুমাত্র একটা আইন বহির্ভূত ভাবে একজনকে তাহলে আপনি নিয়ে আসেন। আমার অবস্থান স্পষ্ট, আমি ঋণখেলাফিদের বিরুদ্ধে। ফাঁকা মাঠে গোল দিতে চায় এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ, কিন্তু ঠিক এমন সময়েই নতুন করে বিপাকে পড়েছেন তিনি। কুমিল্লা ৪ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিলের ইস্যু সামনে আসায় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। এদিকে কুমিল্লার ১৪ গ্রামে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে বিএনপিও নির্বাচন বয়কটের পথে হাঁটতে পারে। অনেকেই বলছেন পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সামনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিও আরও জোরালো হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, দেশের রাজনীতির এই জটিল সমীকরণ, কুমিল্লার নির্বাচনী হালচাল এবং সম্ভাব্য বড় সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আজকে জামাতের আমিরের বক্তব্যের উপর প্রথম আক্রমণটা হচ্ছে জগন্নাথ ইউনিয়নের মহিলারা। 200 থেকে 250 হবে, আবার জামাতের সন্ত্রাসী আবার অ্যাটাক করছে, কেউ ছিল না আমাদের সাথে। সমাবেশ শেষ করে তারা যাওয়ার পথে আমাদের ভাইয়েরা যে গাড়িতে ছিল সেই গাড়িতে তারা আক্রমণ করে সেখানে যারা গাড়িতে অবস্থান করছিল তাদের উপরে প্রাথমিক পর্যায়ে লাঠি, রড এগুলো দিয়ে তারা আঘাত করে এবং এরপরে তারা গোলাগুলিও করে। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারও তারা করে। সেখানে ইটের আঘাতে, রডের আঘাতে আমাদের অসংখ্য ভাই আহত হয়েছে। কিছু ভাই যাদের অবস্থা ক্রিটিক্যাল ছিল তাদেরকে মূলত হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সুতরাং আমরা মনে করছি যে গোলাগুলির ঘটনাগুলো যারা করছে তাদের কাছে প্রচন্ড পরিমাণে অস্ত্র আছে এবং এই এলাকাগুলোতে পূর্ববর্তী সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছে তারা এখনো সক্রিয় আছে। তারা কেউ গ্রেপ্তার নাই, জেলখানায় নাই। প্রশাসন যদি তাদেরকে গ্রেপ্তারের জন্য যৌথ অভিযান পরিচালনা না করে এ জাতীয় অপ্রীতিকর ঘটনা আরো বারংবার ঘটতে পারে। আর এরপরে যদি এই ঘটনাগুলো ঘটে এর দায় সম্পূর্ণ সরকারের, এর দায় সম্পূর্ণ নির্বাচন কমিশনের। তারা এই ঘটনার পরে যদি নড়ে চড়ে না বসে তাহলে জনগণের পক্ষ থেকে যে ব্যবস্থা নিরাপত্তার স্বার্থে তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে করা দরকার, সন্ত্রাসীদের বিরুদ্ধে সেই অবস্থানই এই অঞ্চলের বা এই এলাকার জনগণ গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমার বাসুরের ফিরছে জামাতের সন্ত্রাসী বলে। আবার এরপরে তারা আমরা যখন টাকা দিয়েছি, আমরা সবাই যেন বলছি এখান থেকে যেতে। আমার শাশুড়ির গায়ে হাত তুলছে, অসুস্থ হয়েছে শাশুড়ি, হ্যাঁ হাত ভেঙে গেছে। তারা চলে আসছে, চলে আসার পর আবার দ্বিতীয়বার আবার 50 থেকে 60 জন নিয়ে আবার গেছে, আবার যে অতর্কিত হামলা করছে। আমাদেরকে কেউ ছিলেন, আমরা 5 থেকে 6 জন ছিলাম, মহিলা ছিলাম, আর কেউ ছিল না। সবার গায়ে হাত তুলছে। এরপরে এবার আমাদের আশেপাশের লোকেরা আছে, তারা চলে গেছে। তারা চলে আবার অতিরিক্ত 200 থেকে 250 হবে, আবার জামাতের সন্ত্রাসী আবার অ্যাটাক করছে, কেউ ছিল না আমাদের সাথে। হাসনাত আব্দুল্লাহরা ফাঁকা মাঠে গোল দিতে চায়। তাদের যে আসনগুলো, এই আসনগুলোতে সিস্টেমে অন্য প্রার্থীদেরকে ল্যাংমাইরা বিভিন্নভাবে সরকারের প্রোটোকল মেকানিজম ব্যবহার করে মাঠ থেকে ফাঁকা করে দিতে চায় এবং নতুন বক্তব্য শুরু করছে ট্যাক্স ফ্রি গাড়ি চালাবে না। আরে ব্যাটা, মানুষের গাড়ি চালাস, তেলের টাকাও মানুষে দিয়ে দেয়, আবার ট্যাক্স ফ্রি গাড়ি চালাবে না। কি একটা অদ্ভুত কথা। চিন্তা করতে পারেন এরা। তো মাঠ থেকে সরাই দেবে, কেন সরাই দেবে? ঋণ খেলাপি। 2004-5 সালে বিএনপি বা 6 সালের পরে বিএনপি মাঠ থেকে বিতাড়িত হয়, কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেনি। যারা যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করেছিল সমস্ত ব্যবসা বাণিজ্য টেক ওভার হয়ে গেছে, ভাঙচুর হয়েছে, দখল হয়ে গেছে। এই হলো তাদের রাজনৈতিক অবস্থা। 16 বছর ধরে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, কোনো ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারেনি। ধীরে ধীরে তারা ব্যবসা বাণিজ্য ঢুকছে, কাজকর্ম করছে, ব্যাংকের ঋণ পরিশোধ করছে। ঋণ খেলাপি হলে একটা সিস্টেম কি? ঋণ খেলাপি হলে তাকে ফাঁসি দেওয়ার সিস্টেম না, তাকে সেই ঋণটা নেওয়া দরকার। ঋণ নেওয়ার সিস্টেম কি? ঋণ নেওয়ার সিস্টেম হলো ঋণ রিশিডিউল করা। ঋণ রিশিডিউল করে কি?
হবে, নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়া এটা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সে নিয়মিত হবে, একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে ঋণ রিশিডিউল হবে। বিষয়টা এইরকম না, ঋণ খেলাপি হয়েছে এবং তাকে মানে দুনিয়া থেকে গায়েব করে দিতে হবে, সরাই দিতে হবে, এইরকম না। তো এইভাবে রাজনৈতিক নিপীড়নের শিকার যে সকল ব্যবসায়ী যারা এমপি পদপ্রার্থী হয়েছে, তারপরে হলো যারা দেশান্তরিত হয়ে অ্যাসাইলাম গ্রহণ করে বিভিন্ন দেশে নাগরিকত্ব পেয়েছে, তারা এই সময়ে এসে বলতেছে যে তারা নির্বাচন করতে পারবে না। ভাই এইটা যদি নির্বাচন করতে না পারে তাহলে নাহিদ নির্বাচন করতে পারবে না। নাহিদ উপদেষ্টা ছিল, বাংলাদেশের ইতিহাসে কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারেনি। সমস্ত লজ্জা শরম ভাইঙ্গা এরা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করতেছে। বাংলাদেশের কোনো উপদেষ্টা কোনোদিন নির্বাচন করেনি এবং আইন আছে নির্বাচন করতে পারবে না, এবং এই সরকারের সময়ও সেই আইন বলবৎ থাকার কথা। কিন্তু এদের স্বৈরাচারী আচরণে এরা জুলাই করছে। জুলাই করলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা বৈধ, জুলাই করলে মব করা বৈধ, এবং জুলাই করলে চুরি সাস্তামি করা বৈধ, আর জুলাই করলে মানুষের গাড়ি ছিনতাই করে সেই গাড়িতে মানুষের টাকা দিয়ে তেল পুড়ে মানে হাঁকায় চলা বৈধ। আবার বক্তব্য দিবে যে ওরা ট্যাক্স ফ্রি গাড়ি চলবে। তোদের তো ট্যাক্স ফ্রি গাড়ি তো রয়েছে রে, ট্যাক্স ফ্রি না, মানুষের গাড়ি কিনছে, ট্যাক্স ফ্রি গাড়ি কিন্তু তো টাকা লাগে, তোদের তো গাড়ি তো মানুষের কাছে ছিনতাই করে নেওয়া, চুরি করে নেওয়া, তাই না? বলছে না কেউ নেছে জামাত নেতার কাছ থেকে, কেউ নেছে বিএনপি নেতার কাছ থেকে, তাই চিন্তায় চলে গাড়িতে চলে মজা মাস্তি মারে বক্তব্য দিচ্ছে যে ট্যাক্স ফ্রি গাড়ি চালাবে না। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হচ্ছে কি হচ্ছে না, এরকম একটি নিশ্চয়তা কিংবা অনিশ্চয়তার মাঝামাঝি সময়ে এসে নতুন করে আরও একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে নতুন তত্ত্বাবধায়ক সরকারই নাকি আসছে এবং সেই সরকারের অধীনেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি কতটা গুঞ্জন, কতটা গুজব, কিভাবে এটি ছড়ালো সে বিষয়ে আমি আসছি। যদি 12ই ফেব্রুয়ারির নির্বাচনটি সত্যিই অনুষ্ঠিত হয়, নিঃসন্দেহে এটি ঐতিহাসিক নির্বাচন হবে। আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষ্য অনুযায়ী নিঃসন্দেহে এটি ঐতিহাসিক নির্বাচন। কেমন, কোন দিক থেকে? অন্যান্য বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের মতন একটি দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া থেকে পুরো দলকে বাদ রেখে দেশের কোটি কোটি মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার মাধ্যমে এটি ঐতিহাসিক নির্বাচন। ভোটারদের এই নির্বাচনে আসতে বাধ্য করা বিভিন্ন ভয়ভীতির মাধ্যমে, না এলে তাদেরকে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করে পরবর্তীতে তুমুল শাস্তির মুখোমুখি করা হবে, এমন একটি আশঙ্কা অনেকের মাঝেই কাজ করছে এবং এই বিষয়টি তো আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে। একই সঙ্গে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট, সেদিক থেকেও এটি নিঃসন্দেহে ঐতিহাসিক নির্বাচন। এবং সেই গণভোটে আবার সরকারি কর্মকর্তাদেরকে জনগণের করের টাকা খরচের মাধ্যমে ভোটের পক্ষে প্রচারণায় বাধ্য করা। এই নির্বাচনের পরে এই সরকার আরও 6 মাস কন্টিনিউ করবে কিনা, তার মধ্যে দিয়ে আরও কী কী রিজন আসে, সেসব নিয়ে মানুষের মধ্যে তুমুল একটা শঙ্কা, অনেক ধরনের প্রশ্ন। একটা অনিরপেক্ষ অন্তর্বর্তী সরকার কীভাবে তুমুলভাবে নিরপেক্ষহীনতার সঙ্গে কাজ করা। প্রিয় দর্শক, নির্বাচনকে সামনে রেখেই জামাত এবং বিএনপি সংঘর্ষ থামছেই না। এবার নতুন করে আলোচনায় এসেছে কুমিল্লার 14 গ্রামের জামাত বিএনপি সংঘর্ষটি। এছাড়াও কুমিল্লা 4 আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আলমের প্রার্থিতা বাতিলের বিষয়টি নিয়ে এবার বিশ্লেষকগণ মনে করছেন হাসনাত আব্দুল্লাহ পাকা মাঠে গোল দিবেন। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আজকের এই বিশ্লেষণটি আপনাদের কাছে কেমন লেগেছে? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।